সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, জীবজগৎ। তো জীবজগতের এটা হলো আমার পঞ্চম পর্ব। যদি 1 থেকে 4 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা অমেরুদণ্ডী প্রাণী নিয়ে পড়ব এই পর্বে। তো এখান থেকে আলোচনা শেষ হবে আমাদের এই পর্যন্ত এসে। শুধুমাত্র অমেরুদণ্ডী প্রাণী নিয়েই কথা বলবো। তো চলো শুরু করা যাক। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করা হইতেছে? এই যে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা হইতেছে, মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণী। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদির মেরুদণ্ড আছে। এদের কিন্তু মেরুদণ্ড আছে, এই জন্য এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ডী প্রাণী। তো মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো, এদের কি মেরুদণ্ড আছে? মেরুদণ্ড নাই। এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড নেই। তো এটা হলো আমাদের মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণীর চেনার উপায়। যে যাদের মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী, আর যাদের মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। এখন এখান থেকে আমাদের কি কি ধরনের প্রশ্ন হতে পারে? এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে: নাম্বার 1, মেরুদণ্ড কি? 2 নাম্বার, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর কাকে বলে? 3, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য লিখো। 4, মেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো। 5, প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো। 6, সংক্ষেপে পতঙ্গের উপকারিতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বিভিন্নভাবে হতে পারে। বা অমেরুদণ্ডী প্রাণীদের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, বা অমেরুদণ্ডী প্রাণীদের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে প্রয়োজনীয়তা, অর্থনৈতিক গুরুত্ব আর পতঙ্গের উপকারিতা, এই তিনটা জিনিস কিন্তু একই। মেরুদণ্ড কি? দেখো, মেরুদণ্ডী প্রাণীর গাঁট থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর যে শক্ত লম্বা হাড় থাকে তাই মেরুদণ্ড। আমরা কিন্তু আমাদের পিছনের দিকে কোমর থেকে একদম গাড় পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে দেখব একটা শক্ত লম্বা হাড় আছে, এটাই মূলত মেরুদণ্ড। তো 2 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? তো যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী, এবং যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। কাজটা একদম ইজি, এই কাজটা তোমরা করে নেবা। এর অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, তাহলে কি অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই? এটা হলো কি অমেরুদণ্ডী প্রাণীর 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। 3 নম্বর বৈশিষ্ট্য, চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী। তাহলে পুঞ্জাক্ষী কি? অমেরুদণ্ডী প্রাণীদের একটা চোখের ভিতরে অনেকগুলো চোখ থাকে, একে বলা হয় পুঞ্জাক্ষী। আমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে পুঞ্জাক্ষী কি। আর অমেরুদণ্ডী প্রাণীদের লেজ নেই। আমরা দেখি এই যে এইগুলা সব কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, দেখো কারোরই কিন্তু লেজ নেই। কেঁচো, মাছি, জোঁক, মশা, প্রজাপতি, কারোরই কিন্তু লেজ নাই। দেখো লেজ কিন্তু নাই, লেজের দিকে তো লেজ নাই। এগুলা কি পেলাম আমরা? অমেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য পাইছে এখানে? 1, 2, 3, এই একটা, 4টা। আর এখানে পুঞ্জাক্ষী কাকে বলে সেটাও কিন্তু আমাদের লিখতে হবে। তো এই জায়গা থেকে আমরা কিভাবে অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী প্রাণীদের পার্থক্য লিখতে পারি সেই জিনিসটুকু আসলে আমরা দেখে আসি। দেখো, মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য। তাহলে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যাকার পার্থক্য হলো, তো এদের মেরুদণ্ড আছে, এদের মেরুদণ্ড নেই। অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই আর মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে। দেহের ভিতর কঙ্কাল থাকে, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে, এদের লেজ থাকে না। তো এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, এদের বিশেষ কোনো শ্বসনাঙ্গ নেই। এই হলো মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট, এদের খালি চোখে দেখা যায় না। তাই অমেরুদণ্ডী প্রাণী আছে কিছু যেদেরকে খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটি প্রাণী, অ্যামিবা কিন্তু এককোষী প্রাণী, অ্যামিবাকে কিন্তু খালি চোখে
দেখা যায় না। এরপরে আমাদের এখানে যে প্রাণীটা আছে সেটা হলো কেঁচো যোগ একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এই যে এমিবার সাথে কিন্তু এদের বৈশিষ্ট্য মিলে না। এদের দেহ অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। কেঁচো আর যুগের দেহ কি অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। এই কেঁচো আর যুগের এই যে দেখো এখানে কিন্তু এর দেহটা কিন্তু দেখো খণ্ডে খণ্ডে বিভক্ত। কেঁচো এবং যুগ এই পর্বের প্রাণীদের আসলে নামটা কি? এই যে দেখো কেঁচো এবং যোগ এই পর্বের কেঁচো এবং যোগ কিন্তু ওই পর্বের প্রাণী। এই প্রাণীর নাম কি? অ্যানেলিডা। তো কেঁচো এবং যোগ কোন পর্বের প্রাণী? অ্যানেলিডা পর্বের প্রাণী। এদের সাধারণ বৈশিষ্ট্য কিন্তু এইগুলা, দেহ নলাকার, দেহ নলের মতো আকার, খণ্ডায়িত। এই প্রত্যেকটা দেহ কিন্তু খণ্ড খণ্ড দেখা যাচ্ছে, খণ্ড খণ্ড আছে এখানে, খণ্ড খণ্ড ছোট ছোট। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে, অর্থাৎ নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দ্বারা এরা এদের দেহ থেকে বজ্র পদার্থটা বের করে দেয়। প্রতিটি খণ্ডে শিটা থাকে। এই যে এখানে ছোট ছোট যে খণ্ড আছে প্রত্যেকটা খণ্ডে শিটা থাকে, কিন্তু এই যে যুগ এর যুগের দেহে থাকে না, এই জন্য বলছে যুগে থাকে না। শিটার কাজ কি? চলাচলে সহায়তা করা। তাহলে আমরা জানলাম কি কেঁচো এবং জুট অ্যানেলিডা পর্বের প্রাণী এবং এদের সাধারণ বৈশিষ্ট্য হলো এই তিনটা। তো আমাদের বইয়ে কিন্তু এভাবে দেওয়া নেই। তে গেল শামুক এবং ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী। তো শামুক এবং ঝিনুক কি? আরেকটা দলভুক্ত। এটা কিন্তু কেঁচো এবং যুগের সাথে বৈশিষ্ট্য মিলে না। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয়। এই যে অ্যানেলিডা পর্বের প্রাণী কেঁচো এবং যুগের মতো কিন্তু শামুক এবং ঝিনুকের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয়, এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে। এটা কিন্তু আমরা জানি। মাংসল পা থাকে। তো এটা কি? শামুক এবং ঝিনুক। শামুক এবং ঝিনুক কোন পর্বের প্রাণী আমরা দেখি? শামুক এবং ঝিনুক। এটা কিন্তু দেখো যে মলাস্কা পর্বের প্রাণী শামুক এবং ঝিনুক। এদের বৈশিষ্ট্য কি? দেহ নরম, নরম দেহটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, পেশি বহুল পা দিয়ে চলাচল করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। চাইলে তো কিন্তু তোমরা এভাবেও সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। এরপর দেখো আমাদের প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সব থেকে বেশি। তাহলে কি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা পৃথিবীতে কি সব থেকে বেশি? এখন এই পর্বের নাম কি? এই পর্বের নাম কিন্তু হলো আর্থ্রোপোডা। তো এদের দেহ তিনটি অংশে বিভক্ত থাকে। অংশ তিনটা কি? মস্তক, বক্ষ, উদর। তো মস্তক মানে হলো কি মাথা, মস্তক মানে কি মাথা, বক্ষ মানে হলো বুক, আর উদর মানে হলো পেট। তো এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে। এই যে দেখো এদের সন্ধিযুক্ত পাটা কি? সন্ধিযুক্ত পাটা কি? এই যে দেখো দুইটা পা কিন্তু এক জায়গাতে না সংযুক্ত করা আছে। এই দুইটা পা এক জায়গার জায়গায় সংযুক্ত করা। সন্ধি মানে মিলন। তাহলে উপাঙ্গ, এই যে এই দুইটা অ্যান্টেনা কিন্তু একটা জায়গায় এসে মিলিত হয়েছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে সংযুক্ত পা বা উপাঙ্গ বিদ্যমান। এই দুইটা পাখাও কিন্তু ডানাও কিন্তু তাদের এই একটা জায়গায় সংযুক্ত হয়েছে, তাই না? তো এই জন্য বলা হইতেছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে। পুঞ্জাক্ষীকে ওই যে অ্যান্টেনাগুলো বা একটা চোখের ভিতরে যে অনেকগুলো চোখ থাকে তাদেরকে বলা হয় পুঞ্জাক্ষী। তো অনেক পতঙ্গ আমাদের উপকার করে। এরা হলো উপকারী পতঙ্গ। মৌমাছি, রেশম পোকা, মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়, এটা কিন্তু আমাদের ক্ষতি করে। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসলের ক্ষতি সাধন করে থাকে। উই পোকা, লেদা পোকা, পামজি পোকা ইত্যাদি এরা কিন্তু আমাদের ঘরবাড়ি এবং আসবাবপত্রের ক্ষতি করে। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে। এটা কিন্তু আমরা আরেকটা পর্বে যাইতেছি। এটা কিন্তু আমরা কীটপতঙ্গ শ্রেণীটাতে পড়ছি। কীটপতঙ্গ শ্রেণীটাকে মূলত কি বলা হয়? এটা কিন্তু আর্থ্রোপোডা পর্ব। আরশোলা, প্রজাপতি এরা কিন্তু আর্থ্রোপোডা পর্ব। এর সাধারণ বৈশিষ্ট্য কি? দেহ, মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এভাবে সাজায় লিখতে পারা। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এই যে এগুলোকে বলা হয় অ্যান্টেনা, আর এখানে আরও ছোট ছোট এগুলো পুঞ্জাক্ষী। তো অ্যান্টেনা ও পুঞ্জাক্ষী থাকে। নরম দেহ, কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবদ্ধ। এই দেহটা কিন্তু এক শক্ত আবরণী দ্বারা আবদ্ধ থাকে এদের দেহটা। তো মেলপিজিয়ান নামক রেচনাঙ্গ বিদ্যমান। এদের রেচনাঙ্গের নাম হলো মেলপিজিয়ান। দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
এই হলো কিন্তু আর্থ্রোপোডা পর্বের সাধারণ বৈশিষ্ট্য। আমরা কিন্তু এই যে এইখান থেকে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত যে আলোচনাটা আমরা পাইছি এই পর্যন্ত এটা কিন্তু পুরোটাই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে। তারা কি? তারা মাছ, সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী। এখন তারা মাছ এবং সামুদ্রিক শসা যে দলভুক্ত প্রাণী, সেই দলভুক্ত প্রাণীদের নাম কি? তারা মাছ এবং সামুদ্রিক শসা কোন দলভুক্ত প্রাণী? এই যে দেখো, এই তারা মাছ কিন্তু এটা। তাহলে এরা একাইনোডারমাটা। তার মানে একাইনো শব্দের অর্থ কি? কাটা, আর ডারমাটা শব্দের অর্থ হচ্ছে ত্বক। তাহলে একাইনোডারমাটা হচ্ছে কণ্টকত্বকী বা কাঁটাযুক্ত ত্বক বহনকারী। তাহলে একাইনোডারমাটা কাকে বলে? কাঁটাযুক্ত ত্বক বহনকারী প্রাণীদেরকেই একাইনোডারমাটা পর্বের প্রাণী বলা হয়। এদের সাধারণ বৈশিষ্ট্য কি? দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি অংশে বিভক্ত, অর্থাৎ পঞ্চৌরীয় প্রতিসম পানি সংবহনতন্ত্র থাকে, নালীপদের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অক্ষীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। তো এটা কিন্তু এই যে তারা মাছ, সমুদ্র শসা আমরা কিন্তু এখানে দেখছি যে তারা মাছ, সমুদ্র শসা। এরপর হলো কি? জেলি মাছ, প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। জেলি মাছ, প্রবাল কীট কোন দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী সেটাও আমরা দেখে আসি। তো এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলেন্টেরন থাকে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাঁপা গহ্বর বা সিলেন্টেরন কাকে বলে? তখন আমরা এটার সংজ্ঞাটা কিভাবে দিব? আগে দেখি যে এরা কোন পর্বের প্রাণী, তাই না? এরা হলো কি? নিডারিয়া পর্বের প্রাণী। এদেরকে ইতিপূর্বে কিন্তু সিলেন্টেরেটা নামে ডাকা হতো। কাদেরকে? নিডারিয়া পর্বের প্রাণীদেরকে সিলেন্টেরেটা নামে ডাকা হতো। এদের নামটা সিলেন্টেরেটা কেন ছিল? এই যে দেখো, এদের ফাঁপা গহ্বর থাকে যা সিলেন্টেরন। তাহলে কি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে কি বলা হয়? সিলেন্টেরন। তো সিলেন্টেরন কি? এই যে জেলি মাছ, প্রবাল কীট এরা কোন পর্বের প্রাণী? এরা কিন্তু নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে কি বলা হয়? সিলেন্টেরন। তো সিলেন্টেরনের সঙ্গে আমরা পাবো এদের দেহে একটি মাত্র ছিদ্র থাকে। এই ছিদ্র পদার্থে এরা খাদ্য গ্রহণ করে আবার বজ্র পদার্থ বের করে দেয়। এই ছিল অমেরুদণ্ডী প্রাণীদের আলোচনা। এখন চলো দেখি এইখান থেকে আমাদের আরও কি কি প্রশ্ন আসতে পারে। তো অমেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো। তো অমেরুদণ্ডী প্রাণীদের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা বলতে আমাদের এই যে বইয়ে একদম এই অংশ থেকে, একদম এই জায়গা থেকে, যেহেতু বড় প্রশ্ন, এই পর্যন্ত সংক্ষেপে আলোচনা করতে হবে। যতটুকু বইয়ের ভিতরে আলোচনা আছে তার থেকে আরও ছোট করে, কীভাবে ছোট করে আলোচনা করা যায় সেই আলোচনাটুকু আমাদের এখানে করতে হবে। আমার ভিডিওটি লং হয়ে যাবে বিধায় আমি এটুকু করছি না, তোমরা এটুকু পড়ে নিও, দেখবে সেম টু সেম বইয়ের মতো আছে। এরপর 5 নাম্বার প্রশ্ন কি বলা আছে? প্রজাপতি, মশা, মাছি ও তেলাপোকা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করে। এরা কেন পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী? দেখো, প্রজাপতি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী কারণ প্রজাপতির দেহে 3টি অংশ বিভক্ত, মস্তক, বক্ষ, উদর, দেহ 3টা অংশে বিভক্ত। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জা কি থাকে যা পতঙ্গের বৈশিষ্ট্য। সুতরাং আমরা বলতে পারি প্রজাপতি পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী। এখানে যে কোনো একটা আসলে আমরা কিন্তু একইভাবে আনসার দেব। তো এই 3টা প্রশ্ন আমরা আগে দেখছি। সংক্ষেপে পতঙ্গের উপকারিতা ব্যাখ্যা করো, অমেরুদণ্ডী প্রাণীদের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, অমেরুদণ্ডী প্রাণীদের প্রয়োজনীয়তা আলোচনা করো। এই 3টা প্রশ্ন কিন্তু এখানে নিচে অমেরুদণ্ডী প্রাণীদের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। কি প্রয়োজনীয়তা আছে দেখো। প্রাণী জগতের অধিকাংশ প্রাণী পতঙ্গ দলভুক্ত। সর্ববৃহৎ পর্ব কিন্তু এটা পতঙ্গের, মানে বেশিরভাগ প্রাণী এই পতঙ্গ শ্রেণীভুক্ত। মৌমাছি, প্রজাপতি ইত্যাদি প্রাণী উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। তো এই পরাগায়নের ফলে শস্য, ফল উৎপন্ন হয় যা মানুষ সহ অন্যান্য জীবের খাদ্য হিসেবে ব্যবহার হয়। এছাড়া মৌমাছি থেকে আমরা মোম ও মধু পাই। রেশম পোকা থেকে আমরা সুতা পাই যা দিয়ে রেশমি কাপড় তৈরি করা হয়। যোগ থেকে বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত তেল মানুষের শরীরে কয়েকটি রোগের উপকার করে থাকে, কিন্তু এটি মানুষ ও গবাদি পশুর রক্ত শোষণ করে ক্ষতি সাধন করে থাকে। কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধি করলেও কাঁচা ঘরের জন্য এটি ক্ষতিকর।
এছাড়া পতঙ্গ শ্রেণীর প্রাণীরা অন্যান্য শ্রেণীর প্রাণীদের খাদ্য হিসেবে কাজ করে। পতঙ্গ শ্রেণীর প্রাণীরাই কিন্তু প্রাণীদের কিন্তু অন্যান্য শ্রেণীর প্রাণীরা খেয়ে থাকে। যেমন মৎস্য, সরীসৃপ, উভচর, পক্ষী প্রভৃতি শ্রেণীর প্রাণীরা খাদ্যের জন্য সরাসরি পতঙ্গের উপর নির্ভরশীল। এই যে কেঁচোযুগ বিভিন্ন কীটপতঙ্গ কিন্তু মাছে খায়, সরীসৃপটাও কিন্তু খায়। আমরা ঘরের ভিতরে যে এরকম টিকটিকি দেখছি, টিকটিকি কিন্তু বিভিন্ন পোকামাকড় ধরে খায়, ব্যাঙেও কিন্তু পোকামাকড় খায়, পাখিও কিন্তু খায়। তাহলে কি এরা সরাসরি পতঙ্গের উপর নির্ভরশীল। সুতরাং পতঙ্গ শ্রেণীর প্রাণীসমূহ প্রাণীজগতের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব